কখনো কল্পনা, কখনো বাস্তবতা, কখনো ভৌতিক, কখনো আধিভৌতিক, কখনো প্রেম, নয়তো বিরহ, এবং সব শেষে বলা যায় সাহিত্যের সমুদ্রে ডুব দিয়ে নতুন প্রজন্মের লেখক লেখিকাদের অদ্ভুত সব সৃষ্টিকে আপনার সামনে তুলে ধরার জন্য হাজির হয়েছি আমরা, টিম। নমস্কার। কল্পনার মায়াজাল পরিবারের সকল সদস্যকে জানাই বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। বসন্ত পঞ্চমী অর্থাৎ সরস্বতী পুজো, যাকে বাঙালিদের ভ্যালেন্টাইন্স ডেও বলা যায়, এই দিনটিকে ঘিরে আমাদের সকলের মনের কোণে বিভিন্ন ঘটনা স্বর্ণালী স্মৃতি হিসাবে স্থান করে নিয়েছে। তা ছোটবেলায় মায়ের ঘুম থেকে তুলে ভোরবেলায় হলুদ মাখিয়ে স্নান করিয়ে অঞ্জলি দেওয়ানোই হোক, স্কুলের সরস্বতী পুজোয় হই হুল্লোড়ই হোক, কিংবা একটু বড় হওয়ার পর বন্ধু বান্ধবীদের সঙ্গে হাত ধরাধরি করে ঘোরা, সরস্বতী পুজোর নাম শুনলে সবার প্রথমে এসবই তো মাথায় আসে। তাই আজকে আপনাদের সেই স্বর্ণালী মুহূর্তগুলোকে আরও খানিকটা উস্কে দেওয়ার জন্যই আমরা নিয়ে এসেছি দুটো গল্প। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আজকে আপনাদের জন্য রয়েছে দুটি গল্প। তাহলে চলুন দেরি না করে প্রথম গল্পটি শুরু করা যাক। গল্পটি লিখেছেন অভিনব সান্যাল। ওনার জন্ম রানাঘাট শহরে, সেখানেই নিজের স্কুল জীবন কাটান তিনি। তারপর চলে আসেন কৃষ্ণনগর। কৃষ্ণনগরের গভর্নমেন্ট কলেজ থেকে ইংরাজি সাহিত্য নিয়ে গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন। বর্তমানে তিনি MA করছেন কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে। শখের বশেই লেখালেখি করেন, বিভিন্ন ছোট পত্র পত্রিকায় ইতিমধ্যেই তার লেখা বিভিন্ন ছোট গল্প স্থান পেয়েছে। আজকের গল্পটি তিনি আমাদের পাঠিয়েছিলেন ইমেল মারফত। গল্পের নাম মিলন হবে কতদিনে। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে আজকের প্রথম গল্প, অভিনব সান্যালের কলমে মিলন হবে কতদিনে। ঘড়ির কাঁটা 8টা 20 দোরগোড়ায়। শিলাদিত্য রবীন্দ্র সরোবর থেকে মেট্রোয় উঠল। এখন তার ডেস্টিনেশন নিজের বাড়ি, অর্থাৎ বরানগর। বিকালে সুদীপের বাড়িতে গিয়েছিল শিলাদিত্য। ভেবেছিল 6টা 6:30 মধ্যে ফিরে আসবে, কিন্তু সুদীপ ছাড়লে তো একটার পর একটা গল্পের ঝুড়ি খুলেই যাচ্ছিল সে। তার ফলস্বরূপ 6টা 6:30 বদলে ঘড়ির কাঁটা এখন 8টা 20 স্টেশনে সাইরেন বাজাতে বাজাতে ঢুকছে। তাতে অবশ্য সমস্যা কিছুই নেই। একটা ফাঁকা সিট দেখে সেখানে গিয়ে বসে পড়ল সে। কাঁধের ব্যাগটা কোলের উপরে নিয়ে 2 কানে হেডফোন গুঁজে নিল। চোখটা সামান্য বুজে মাথাটা পিছন দিকে হেলিয়ে দিল। তারপর হারিয়ে গেল সুরের জগতে। বরানগর পৌঁছতে এখনো প্রায় 40 মিনিট। গতকাল রাতে কলকাতায় ফিরেছে শিলাদিত্য। এইচএসের পর কলকাতার মোহ ত্যাগ করে বাবা মায়ের ইচ্ছায় মুম্বাই চলে গিয়েছিল সে। তারপর আর ফেরা হয়ে ওঠেনি, কিংবা হয়তো নিজের ইচ্ছাতেই ফেরেনি সে। গ্র্যাজুয়েশন, চাকরি, এসব কিছুর মাঝেই কেটে গেছে 9টা বছর। মাঝে মধ্যে এসব নিয়ে ভাবলে শিলাদিত্যর অবাক লাগে। কিভাবে কাটিয়ে দিল সে এতগুলো বছর নিজের শহরের বাইরে। এক্সকিউজ মি। কখন যেন চোখটা লেগে গিয়েছিল শিলাদিত্যর। একটা নারী কণ্ঠের ডাকে তন্দ্রাটা ভাঙে তার। আপনার ব্যাগটা নিচে পড়ে গিয়েছিল, নিন ধরুন। কান থেকে হেডফোনটা খুলে পাশে বসে থাকা মেয়েটির দিকে না তাকিয়ে তার দিকে বাড়িয়ে রাখা মেয়েটির হাত থেকে নিজের ব্যাগটা নিয়ে নেয় সে। থ্যাংক ইউ। আসলে চোখটা লেগে নিজের কথাটা আর শেষ করতে পারে না শিলাদিত্য। পাশে বসে থাকা মেয়েটির দিকে ফিরতেই ও থমকে যায়। মেয়েটির পরনে একটা কুর্তি এবং তার উপর একটা সোয়েটার।
চুলগুলো একটা ক্লিপ দিয়ে বাঁধা, বাকি অংশটুকু কাঁধ অবধি ঝুলছে। গোটা মুখমণ্ডলিতে খেলা করে বেড়াচ্ছে স্নিগ্ধতা। চোখ দুটো একেবারে শান্ত, স্থির। আজকে ঠান্ডাটা একেবারে জাঁকিয়ে পড়েছে এবং তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়েছে কুয়াশা। এক হাত দূরের বস্তুও দেখা যাচ্ছে না ঠিকভাবে। তবুও সেসব কিছুকে উপেক্ষা করে শিলাদিত্য আর সুদীপ পিঠে পড়ার ব্যাগ নিয়ে সাইকেল ছুটিয়ে চলেছে পিনাক্ষী স্যারের বাড়ির দিকে। ওরে বাপরে বাপরে বাপ, কি ঠান্ডা মাইরি! এটা নর্মাল ঠান্ডা নয়, এটাকে বলে কুত্তা মারা ঠান্ডা। শিলাদিত্য জানে সুদীপ কথাটা তাকেই শোনাচ্ছে, তবুও সে কোনো উত্তর দেয় না। উল্টে সাইকেলের গতিটা আরো বাড়িয়ে দেয়। শিলাদিত্যর থেকে উত্তর না পেয়ে সুদীপের মেজাজটা আরো এক ধাপ চড়ে যায়। এই ঠান্ডায় কে পড়তে যায়? ছি, কে বড়লোক হয়েছে এত পড়াশোনা করে? হ্যাঁ, লেপের তলার উষ্ণতা আমায় ডাকছে, ক্রোমের ইনকগনিটো মোড আমায় ডাকছে। তবুও কোনো উত্তর দেয় না শিলাদিত্য। পিনাক্ষী স্যার কি জাদু করে রেখেছে তোর ওপরে বলতো? হ্যাঁ, এই কুত্তা মরা শীতকেও শীত বলে মানছিস না? সাত সকালে পিঠে ব্যাগ নিয়ে ছুটে চলেছিস স্যারের বাড়ি। তুই যাচ্ছিস, যা ভালো কথা, তাই বলে আমাকেও ডাকতে হলো? শালা, তোর চক্করে বোধে লাথি মেরে তুলে দিল মা ঘুম থেকে। উফ! শিলাদিত্য এবার সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ে, তাকায় সুদীপের দিকে। আজকেই তো শেষ, এরপরে তো আর কোনোদিন পড়তে আসতে হবে না। তাও তোর যদি আজকেও কষ্ট হয় পড়তে যেতে, তাহলে যাস না। আর আজকে তো নতুন নয়, প্রত্যেক দিনই তো আমি তোকে ডাকতে চাই। শিলাদিত্যর কণ্ঠস্বরে একটা শীতলতা ছিল, যে শীতলতা বোধ হয় আজকের আবহাওয়ার চেয়েও বেশি শীতল। সুদীপ সেই শীতলতা অন্তর থেকে অনুভব করতে পারে। শিলাদিত্য পুনরায় সাইকেল চালাতে শুরু করে, কিন্তু সুদীপ সেখানেই দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ। সে ভাবে, সত্যি তো আজকেই তো শেষ পড়া, এরপরে তো আর কোনোদিনও পড়তে আসতে হবে না স্যারের কাছে। অন্যান্য স্যারেরা ছুটি দিয়ে দিয়েছে 15 দিন আগে, শুধুমাত্র পিনাক্ষী স্যারই পড়াচ্ছিলেন। কিন্তু আজকে তার ব্যাচেরও শেষ দিন। আগামী সপ্তাহে সরস্বতী পুজো এবং তার 3 দিন বাদেই শুরু হয়ে যাবে ওদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা, স্কুল জীবনের শেষ পরীক্ষা। সুদীপ পুনরায় সাইকেল ছোটায়, শিলাদিত্যর পাশে পাশে যেতে থাকে, কিন্তু আর একটা কথা হয় না দুজনের মধ্যে। মিনিট খানেকের মধ্যে ওরা এসে পৌঁছে যায় পিনাক্ষী স্যারের বাড়িতে। সাইকেলটা রেখে ভেতরে ঢুকে আসে ওরা। স্যার যে ঘরে পড়ান সে ঘরটা বেশ বড়, তবে শিলাদিত্যদের এই ব্যাচটা খুব একটা বড় নয়, মোটে 10-12 জন মতো পড়ে। স্যার একটা চেয়ার নিয়ে বসেন দরজা দিয়ে ঢুকে ডান দিকের দেওয়ালটার পাশে। শিলাদিত্য আর সুদীপ বসে স্যারের চেয়ারের গা ঘেঁষে বাঁ দিকে, আর বাকিরা সবাই ঘরের 4টে দেওয়াল জুড়ে চৌকোভাবে বসে। মাঝখানের বৃহৎ অংশটুকু ফাঁকাই থাকে ঘরের। শিলাদিত্য প্রত্যেক দিনের মতো ঘরে ঢুকে স্যারের পাশে বসে পড়ল, আর ওর পাশে সুদীপ। এই রাগ করলি নাকি? আরে চাপ নিস না, যাওয়ার সময় বাবলু কাকার দোকানে নান পুরি খাইয়ে দেব। সুদীপ ফিসফিসিয়ে ওঠে শিলাদিত্যর কানের কাছে, কিন্তু সে চুপচাপ ব্যাগের চেন খুলে বই বার করতে লাগলো, যেন কিছু শুনেইনি। মেয়ে ছেলেদের মতো মুখ গোমরা করে থাকবি না তো, বিরক্ত লাগে বাল। এই সুদীপ। সুদীপের তো বুকটা কেঁপে ওঠে। স্যার শুনে ফেললো নাকি?
সেরেছে কাজ। এমনিতেই স্যারের ব্যাচে সুদীপের নামটা বরাবরই খারাপ, তার উপরে আবার শেষ দিন এসে খিস্তিখামারির কেসে ঝাড় না খেতে হয়। সে আগে থেকেই নিজের 2 হাত জড়ো করে স্যারের উদ্দেশ্যে একটু চিৎকার করে মন্ত্রের সুরে বলে উঠল, সরি স্যার, আর হবে না স্যার, ভুল হয়ে গেছে স্যার। শেষ দিন ভেবে ছেড়ে দিন স্যার, বাচ্চা ছেলে ভেবে ছেড়ে দিন স্যার, বাড়িতে জানাবেন না স্যার। আরে 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 হলো কি রে? সুদীপ ভ্যাবা চাকা খেয়ে যায়। স্যার হাসছেন কেন? এখন তো রেগে লাল হয়ে যাওয়ার কথা। সুদীপ দেখল শিলাদিত্য মিচকি মিচকি হাসছে। কি রে বল? না মানে মানে স্যার, আপনি শোনেননি তাহলে? কি শুনবো? না মানে কিছু না স্যার, কিছু না। ধুর, তুই যে কি বলিস। আচ্ছা শোন, এই টাকাটা নিয়ে যা। না 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 স্যার, আপনার টাকা নিয়ে আমি কি করব স্যার? মিথ্যে কথা বলবো না, তবে আড়ালে আবডালে আপনার মাসের শেষে ইনকাম কত, প্রত্যেকটা ব্যাচ থেকে আপনি কত টাকা কামান, এইসব হিসাব কিতাব করেছি। আপনাকে কেউ মাইনে দিলে হ্যাংলার মতো তাকিয়ে থেকেছি ঠিকই, তবে বিশ্বাস করুন আপনার টাকায় কোনোদিন লোভ দিন স্যার। হাসবেন না স্যার, এটাই সত্যি। ওরে হতচ্ছাড়া, পুরো কথাটা তো আগে শোন। টাকাটা তোকে এমনি এমনি দিচ্ছি না, টাকাটা নিয়ে যা। এই বাবলুর দোকান থেকে নানপুরি নিয়ে আয় সবার জন্য 4টে করে, জলদি যা। ও ও তাই বলুন, আমি তো অন্য কিছু ভেবেছিলাম। নে নে, ধর ধর, তাড়াতাড়ি তাড়াতাড়ি যা। সুদীপ স্যারের হাত থেকে টাকাটা নিয়ে বাইরে বেরিয়ে যাওয়ার পথে শিলাদিত্যর কানের কাছে আরো একবার ফিসফিসিয়ে যায়, যাক বাবা, আমার আর টাকা খরচ করতে হলো না, স্যারই খাইয়ে দিল। আজকে আর পড়াবো না বুঝলি, সারা বছরই পড়ালাম, শেষ দিনটা না পড়ালেও কিছু এসে যায় না। আমি জানি তোরা সবাই পারবি, গতদিন সাজেশনটাও দিয়ে দিয়েছি, তাই আজকে বরং পড়াটা বাদের খাতায় থাকুক। তার বদলে আজকে না হয় আমরা গান শুনি, কি বলিস তোরা? এই কুসুমিতা, এই তুই তো ভালো গান জানিস, এই একটা গান ধরতো মা। শিলাদিত্য তাকালো ঘরের অন্য প্রান্তে একদম তার বিপরীত দেওয়ালের সামনে বসে থাকা মেয়েটির দিকে, আর তাকাতে প্রত্যেকবারের মতো এইবারেও কয়েক মুহূর্ত থমকে গেল সে। কুসুমিতা, পিনাক্ষী স্যারের বাংলা ব্যাচে প্রত্যেক দিন আসার প্রধান কারণ কুসুমিতা। স্যারের কাছে ক্লাস 10 থেকে পড়ে শিলাদিত্য, আর কুসুমিতা ক্লাস 11 থেকে। এইরকম একটা ঠান্ডার দিনে প্রথম ব্যাচে পড়তে এসেছিল মেয়েটা। এসেই নিজের বড় বড় 2 চোখ মেলে চেয়েছিল শিলাদিত্যর দিকে, আর সেদিন থেকেই শিলাদিত্যর মনে কুসুমিতার জন্য একটা ভালোবাসার ফুল ধীরে ধীরে ফুটতে শুরু করেছিল। কিন্তু আজ অবধি কখনো সেই কথা মুখ ফুটে প্রকাশ করতে পারেনি শিলাদিত্য। ভেবেছিল বলবে, কিন্তু কখনো সুযোগ হয়নি, আর হয়তো কখনো সুযোগ হবেও না, কারণ আজকেই তো শেষ দেখা। আজকের পর তো আর কোনোদিনও দেখাও হবে না কুসুমিতার সঙ্গে তার। আজকেই বলে দেওয়া উচিত, কিন্তু কিভাবে বলবে শিলাদিত্য? ফাঁকা জায়গায় তো কুসুমিতা কেউ পাবেই না। এখন স্যার রয়েছেন এবং গোটা ব্যাচ ভর্তি। ছুটির সময়ও কুসুমিতার দাদা ওকে নিতে আসে, তাই সেই সুযোগটাও নেই। তাহলে কি একতরফাই থেকে যাবে শিলাদিত্যর ভালোবাসা? ওর মনের গভীরে যে ফুলটা ধীরে ধীরে ফুটে উঠেছে, সেই সংবাদ কখনো কুসুমিতা অবধি পৌঁছবেই না। হয়তো তাই কিছু কিছু ভালোবাসা তো এইরকম অসমাপ্তই থেকে যায়, যে কথাগুলো মনের কোণে জমতে থাকে দিনের পর দিন ধরে, তা আর বলা হয়ে ওঠে না। কথাগুলো ওভাবেই মনের একটা কোণায় জড়সড় হয়ে পড়ে থাকে, ধুলো জমতে থাকে তাদের উপরে। শিলাদিত্যর নিজেকে অনেকটা সেই
অনুষ্ঠান বাড়িগুলির সামনে দাঁড়িয়ে থাকা ভিখিরিদের মতো মনে হলো। খাবার খাওয়ার প্রবল ইচ্ছা তো রয়েছে, কিন্তু কেউ তাদের ভেতরে ঢুকতে দেয় না। ঠিক সেরকমই কুসুমিতাকে নিজের মনের কথা তো সে জানাতে চায়, কিন্তু সুযোগ কখনোই হয় না। স্যার, আমার গলার অবস্থা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে। শিলাদিত্য ভাবে তার ভাগ্যটা এতটাই খারাপ যে শেষবারের মতো কুসুমিতার গানটাও শুনতে পারবে না সে। এ মা, ধুর। ঠিক আছে, কোনো চাপ নেই। সরস্বতী পুজো আসছে, সেদিন গাইবি। শোন সবাই, তোদেরকে পড়া থেকে ছুটি দিচ্ছি, কিন্তু তার মানে এই নয় যে পড়া শেষ, এই সম্পর্কও শেষ। সরস্বতী পুজোর দিন 11টার দিকে আমার বাড়ি চলে আসবি। এখানেই অঞ্জলি টঞ্জলি দিবি, তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবি, কারণ সেদিনও তো আবার তোদের ঘোরাঘুরির ব্যাপার আছে নাকি? ভালো ভালো। আরে এখন ঘুরবি না তো কখন ঘুরবি তোরা? আমরাও তোদের মতন বয়সে অনেক ঘুরেছি। স্যার আরো কিছু বলছিলেন হয়তো, কিন্তু শিলাদিত্যর কান অবধি তা পৌঁছল না। ওর কানে স্যারের বলে শুধু একটা কথাই বাজতে থাকলো, সরস্বতী পুজোর দিন 11টার দিকে আমার বাড়িতে চলে আসবি। এখানেই অঞ্জলি টঞ্জলি দিবি, তারপর দুপুরে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে যাবি। তার মানে হাতে আরো একটা দিন, আরো একটা সুযোগ। আর সেদিন একটিবারের জন্য হলেও তো কুসুমিতাকে থুরি, তার কুসুমকে সে একা পাবেই। আর তখনই না হয় সে জানাবে নিজের মনের কথা। নজরটা ভালো ঠেকছে না। ও এই ব্যাপার, 2 2 4 হিসাব মিলে গেছে আমার। শিলাদিত্যর কানের কাছে ফিসফিসিয়ে ওঠে সুদীপ। শিলাদিত্যর চমক ভাঙে। সে খেয়ালই করেনি সুদীপ কখন যেন ফিরে এসেছে। তো তুই এসে গেছিস? ব্যাস, ধামাচাপা দিয়ে আর কাজ নেই। আমি সবই বুঝেছি। কি বুঝলি? চোখ দিয়ে তো ফুল ফোটাচ্ছ, হ্যাঁ? কি ভেবেছিস আমি দেখিনি? কেন রে, আমি কানা নাকি? শেষের কথাটা একটু চিৎকার করেই বলল সুদীপ। পিনাক্ষী স্যার তার দিকে ফিরলেন। কি হলো রে? তোকে আবার কে কানা বলল? না না স্যার, কিছু না, তেমন কিছু না। তুই যে কি করিস আমি কিছুই বুঝি না। সুদীপ কোনো উত্তর দেয় না, মিচকি মিচকি হাসে, আর আবারও শিলাদিত্যর কানের কাছে ফিসফিসিয়ে বলে, কিন্তু তুই কি করিস, কেন করিস, সেসব কিন্তু আমি বুঝে গেছি। চেপে যা, চেপে যা। বলেছিস ওকে? না। কেন? আবার কবে বলবি? ভাবছি সরস্বতী পুজোর দিন। এই চোখ জোড়া তার চেনা, এই স্নিগ্ধ মুখমণ্ডলীও তার চেনা। শিলাদিত্য বলে উঠল, কুসুম। সামনের ব্যক্তিটিও একটু থমকালো, ভুরু দুটো কুঁচকে উঠল তার। তারপর হঠাৎই উজ্জ্বল আলোর মতো হাসি ফুটে উঠল তার মুখে। শিলাদিত্য? চিনতে পেরেছিস তাহলে? কুসুম সামান্য হাসে। কেমন আছিস? এই তো চলে যাচ্ছে। কবে ফিরলি কলকাতায়? গতকাল রাতে ফিরেছি। আজ সকালে সুদীপ ডাকলো ফোন করে, ওর বাড়িতে গিয়েছিলাম। হ্যাঁ, ও তো আর বড়নগর থাকে না, শিফট করে গেছে। আমিও শিফট করে গেছি কয়েকদিন হলো। এখন শ্যামবাজারে থাকিস। সুদীপ বলেছে আমায়, সবটাই বলেছে। কুসুম একটু অবাক হয়। তাই? শিলাদিত্য কোনো উত্তর দেয় না,
নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে কুসুমের দিকে। শিলাদিত্যর সঙ্গে চোখাচোখি হতেই সে লজ্জায় নিজের মুখটা নামিয়ে নেয়। কত তাড়াতাড়ি 9টা বছর কেটে গেল বল। কুসুম হাসে, কিন্তু কোনো উত্তর দেয় না। সে মাথা নামিয়েই বসে থাকে, আর শিলাদিত্য ওর দিকে চেয়ে থাকে। চোখ দুটোয় মুগ্ধতা খেলা করে যায় তার। দুজনের মাঝে একটা নিস্তব্ধতা মাথা চারা দিয়ে ওঠে। শুধু ট্রেন চলার একটা যান্ত্রিক শব্দ আর মানুষজনের কথোপকথনের শব্দ ভেসে বেড়াতে থাকে চারপাশে। দেখতে দেখতে একটা সপ্তাহ কেটে গেছে। আজকে সরস্বতী পুজো। স্যার যেতে বলেছিলেন 11টার সময়, কিন্তু এখন ঘড়িতে 11টা 15। শিলাদিত্য এখনো বাড়ি থেকে বেরোয়নি, কারণ ওর মা স্পষ্ট জানিয়ে দিয়েছে বাড়িতে পুজো শেষ হবে, অঞ্জলি দিবি, তারপর স্যারের বাড়িতে যাবে। কিন্তু এদিকে পুরোহিতের খোঁজ নেই এখনো অবধি। শিলাদিত্য জানে এক্ষুনি সুদীপের কল আসবে। আগেও একবার এসেছিল। শিলাদিত্য কখন বেরোবে তাই জিজ্ঞাসা করছিল। ও বলেছিল সুদীপকে চলে যেতে, কারণ ওর সামান্য দেরি হবে। তবে সেই ঘটনার পর কেটে গেছে আধ ঘন্টা। সুদীপের কথা ভাবা মাত্রই শিলাদিত্যর ফোনটা বেজে উঠল। শিলাদিত্য দেখল স্ক্রিনের উপরে তারই নাম ভেসে উঠেছে। হ্যালো। কোথায় বে তুই? আর কত লেট করবি? বৌদি চলে এসেছে কিন্তু। চলে এসেছে? হলুদ শাড়ি পরে চুলটা ছেড়ে গিটার নিয়ে ঢুকলো। উফ, সাক্ষাৎ মা সরস্বতী। শিলাদিত্য যেন নিজের চোখের সামনে সবটা অনুভব করতে পারল। স্যারের বাড়ির ভেতরে প্রবেশ করছে কুসুমিতা। তার পরনে একটা হলুদ রঙের শাড়ি, সঙ্গে একটা গিটার। চুলগুলো ছাড়া টানা টানা শান্ত দুই চোখ জোড়ায় কাজল দেওয়া, কপালে একটা ছোট্ট টিপ। রোদে ওর ফর্সা স্নিগ্ধ মুখটা লাল হয়ে রয়েছে। হাত পা কেমন যেন কেঁপে উঠল শিলাদিত্যর। পেটের ভেতরে প্রজাপতি উঠতে শুরু করলো। এই কোথায় হারিয়ে গেলি? না, হারাবো কোথায়? এই তো বল। বৌদির সঙ্গে কথা বলবি নাকি? হ্যাঁ, পাশেই আছে কিন্তু। এই না না, এই কে শোনে কার কথা? শিলাদিত্য শুনতে পায় ফোনের ওপাশে সুদীপ ডাকছে কুসুমকে। এই কুসুমিতা, এদিকে একটু শোন। করছিসটা কি? হ্যাঁ বল। ফোনটা নে তো, দেখ শিলা তোকে কি বলবে বলছে। আমাকে? হ্যাঁ হ্যাঁ তোকেই। নে ধর, আমি ওদিকে গিয়ে দেখি ব্রাহ্মণ আসলো কিনা। এই তন্ময়, তন্ময়, এই ব্রাহ্মণ কদ্দূর রে? হ্যাঁ, হ্যালো। শিলাদিত্য কোনো উত্তর দিতে পারে না। ওর হৃৎপিণ্ড জেবিএল বক্সের মতন বাজতে থাকে। হ্যালো শিলাদিত্য, কিছু বলবি? অপেক্ষা করবি আমার জন্য? শিলাদিত্যর থেকে হঠাৎ এইরকম একটা উত্তর শুনে কুসুমিতা একটু থমকে যায়। ঠিক বুঝলাম না রে। আমি তোকে কিছু বলতে চাই। হ্যাঁ বল না, আমি শুনছি। কুসুমিতার কণ্ঠস্বরটা সামান্য কেঁপে যায়। না, এভাবে নয়, সামনাসামনি বলবো। কিন্তু আমার হয়তো যেতে একটু দেরি হয়ে যাবে। স্যারের বাড়িতে হয়তো পুজো শেষ হয়ে যাবে ততক্ষণে। তুই বল, অপেক্ষা করবি তো আমার জন্য? কুসুমিতা একটু সময় নেয়, তারপর বলে, আমি অপেক্ষা করব তোর জন্য, কথা দিলাম। এই ফোন দে, ফোন দে, ফোন দে। এই ব্রাহ্মণ চলে এসছে, ফোন দে। কুসুমিতার হাত থেকে ফোনটা এক প্রকার ছিনিয়ে নেয় সুদীপ। এই ব্রাহ্মণ চলে এসেছে, এক্ষুনি পুজো শুরু হয়ে যাবে। আর কত লেট করবি? জলদি আয়।
আমি তো বললাম তোকে। বাড়িতে বসে বসে ওই কর তুমি, ফালতু ছেলে কোথাকার। রাখলাম আমি। ওপাশ থেকে ফোনটা কেটে যায়। শিলাদিত্য ঘরের মধ্যেই পায়চারি কাটতে থাকে। আর ওদিকে কুসুমিতার বুকের বাঁদিকটাতেও 100 হাতির দাপাদাপি শুরু হয়ে যায়। সে কিছুটা হলেও আন্দাজ করতে পারছে শিলাদিত্য ওকে কি বলতে চায়। ব্যাচে যখন পড়ার ফাঁকে ফাঁকে শিলাদিত্য তার দিকে বারবার তাকাতো এবং চোখাচোখি হওয়াতে দ্রুত চোখটা সরিয়ে নিত, তখনই কুসুমিতা বুঝেছিল। আর এটাও বুঝেছিল কোনো না কোনোদিন শিলাদিত্য এসে দাঁড়াবে তার সামনে। কিন্তু দেখতে দেখতে পড়া শেষ হয়ে যায়। তখন একটু হতাশই হয়েছিল সে। তবে আজ সেই দিন। কিন্তু আজকে তার ভয় লাগছে কেন? কুসুমিতা হয়তো তার নিজেও জানে না। আর কুসুমের খবর কিছু জানিস? কেমন আছে? পথে এসো চাঁদু, পথে এসো। এই প্রশ্নটার জন্যই তো অপেক্ষা করছিলাম এতক্ষণ। আমি তো জানতাম ভুলতে পারিসনি এখনো। কেন রে, তোকে মুম্বাইয়ের কোনো পাখি পাত্তা দেয়নি নাকি তুই দিসনি? কোনটা? শিলাদিত্য নিজের মুখটা একটু কাচুমাচু করে নেয়। একটা চর মারবো ঠাঁটিয়ে। যেটা জিজ্ঞাসা করেছি সেটার উত্তর দে। বলবি নাকি হাসতে থাকবি? ও এখন একটা বেসরকারি স্কুলে ইংলিশ পড়ায় আর একটা গানের একাডেমি মতো চালায়। বাচ্চাদের গান টান শেখায়। বরানগরে আর থাকে না, শ্যামবাজারে একটা ফ্ল্যাট কিনেছে, ওখানে একাই থাকে। আর শোন, এখনো বিয়ে থা কিন্তু কিছু করেনি। শিলাদিত্য ভুরু কুঁচকে তাকায় সুদীপের দিকে। শেষের কথাটা বলে কি বোঝাতে চাইছিস? আপনি মুখ ফুটে যে প্রশ্নটা করতে পারছেন না সেটাই। বড্ড ভাট বকিস। হ্যাঁ সেই। তুই বুকে হাত রেখে বলতো, ওকে এখনো ভালোবাসিস না? শিলাদিত্য মাথাটা নামিয়ে নেয় নিচের দিকে। সুদীপ হো হো করে হাসতে থাকে। হ্যাঁ, এইবার মুরগি ফেসেছে ফাঁদে। হ্যাঁ, ধুর, আমি আর দাঁড়াতে পারছি না। সবাই চলে এসেছে। ওদিকে সুদীপ বারবার ফোন করছে। করুক ফোন। ফোন করলো তাতে কি? দুদিন পর তো এমনিতেও এসব বন্ধু ছুটে যাবে। তুমি তো কলকাতাতে থাকবেই না। তোমাকে আমরা মুম্বাই পাঠিয়ে দেবো এইচএসের পরে। মায়ের এই কথাটা শুনে শিলাদিত্য যেন আকাশ থেকে পড়ে। তাকে মুম্বাই পাঠিয়ে দেওয়ার সিদ্ধান্তটা কবে নেওয়া হলো? মুম্বাই? হ্যাঁ, মুম্বাই। সেখানেই পড়াশোনা করবে তুমি। কিন্তু আমি যে... কোনো কিন্তু টিন্তু নয়। আমরা তোমার চেয়ে ভালো বুঝি। তোমার কোনটাতে ভালো হবে আর কোনটাতে খারাপ হবে, বুঝেছ? শিলাদিত্য কোনো উত্তর দেয় না। অবাক চোখে চেয়ে থাকে ওর মায়ের দিকে। ওই তো ঠাকুরমশাই চলে এসেছেন। ঠাকুরমশাই, ভেতরে আসুন। আর শোনো, বেশি না ভেবে তুমিও চলে এসো, পুজো আরম্ভ হবে। শিলাদিত্যর মা ঠাকুর ঘরের দিকে চলে যান ব্রাহ্মণের সঙ্গে। কিন্তু শিলাদিত্য বারান্দাতেই দাঁড়িয়ে থাকে। এই আনন্দের দিনেও ওর মনের কোণে ভিড় করে আসে কালো মেঘ। কাঁধ দুটো ঝুঁকে যায়। চোখ মুখের উজ্জ্বলতা, হাসি সব হারিয়ে যায় এক নিমেষে। ওদের ঠাকুর ঘরের থেকে মন্ত্রপাঠ এবং ঘন্টার শব্দ ভেসে আসতে থাকে। কিন্তু সবটাই যেন শিলাদিত্যর কাছে দুঃখের সুর বলে মনে হয়। ঘড়ির কাঁটা প্রায় 8:40 ঘরে। কথা বলতে বলতে কখন যে 20 মিনিট হুঁশ করে কেটে গেল তা
ওদের দুজনের মধ্যে কেউই টের পায়নি। আমি এই মেট্রোতেই ফিরি প্রত্যেক দিন। জানি। শিলাদিত্য হাসে মিচকি মিচকি। কুসুমিতা আবারও অবাক হয়। সুদীপ এটাও বলেছে? শিলাদিত্য হাসতে হাসতে ওপর নিচে মাথা দোলায়। গত সপ্তাহে নাকি দেখা হয়েছিল তোর সঙ্গে, তখনই তুই বলেছিলি ওকে। হ্যাঁ। শিলাদিত্য কিছুক্ষণ চুপ করে থাকে, একটা কথা বলবে কিনা ভাবতে ভাবতে বলেই ফেলে, তুই এই মেট্রোতেই ফিরিস, সেই জন্যই আমি এই মেট্রোতে উঠেছিলাম আজ। কুসুমিতা অবাক চোখে তাকায় শিলাদিত্যর দিকে, সেও তাকায় কুসুমিতার দিকে। দেখা হবে কিনা পরের কথা, একটা ট্রেনের মধ্যে তো থাকতে পারবো এটাই ভেবেছিলাম, কিন্তু দেখা হওয়াটা উপরই পাও না। কথাটা বলে শিলাদিত্য হাসে ঠিকই, কিন্তু চোখের কোণাটা সামান্য চিকচিক করে ওঠে তার। কুসুমের থেকে তার লুকানোর জন্য সে অন্যদিকে ফেরে। কুসুমের তার নজর এড়ায় না, সে একটা হাত রাখে শিলাদিত্যর হাতের উপরে। ঘড়ির কাঁটা 12:30 ছুঁয়েছে। শিলাদিত্য অবশেষে পিনাক্ষী স্যারের বাড়িতে এসে পৌঁছেছে। সে দ্রুত নিজের পায়ের জুতো খুলে বাড়ির ভেতরে ঢুকবে, এমন সময় ওর কানে আসে একটা গান, নারী কণ্ঠের গান, কুসুমিতা। তার কুসুম গাইছে। শিলাদিত্যর মনটা খুশি হয়ে যায়। সে দ্রুত ভেতরের দিকে ঢুকতে যায়। সে ভাবে গান শেষ হলেই স্যারের ছাদে নিয়ে যাবে কুসুমকে, তারপর সেখানেই জানাবে নিজের মনের কথা। কিন্তু ঠিক তখনই ওর মনে পড়ে যায় কিছুক্ষণ আগে মায়ের বলা কথাটা। তুমি তো কলকাতাতে থাকবেই না, তোমাকে আমরা মুম্বাই পাঠিয়ে দেব এইচএস এর পরে। থমকে যায় শিলাদিত্য, আর ভেতরে প্রবেশ করে না। কিছুক্ষণ সেখানেই দাঁড়িয়ে থাকে। তারপর যেই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করেছিল, আবারও সেই রাস্তা ধরে চুপি চুপি স্যারের বাড়ির বাইরে বেরিয়ে চলে আসে। ইতিমধ্যে কুসুমের গানের শব্দ ঘরের চার দেওয়াল ছাপিয়ে রাস্তা অবধি পৌঁছে গিয়েছে, যেন সুরের মাধ্যমে কুসুম ডাকছে শিলাদিত্যকে। শিলাদিত্য একবার পিছনে ফেরে, চোখ দিয়ে নোনা জল গড়িয়ে পড়তে শুরু করে তার। না কুসুম, এটা হওয়ার নয়। আমাকে যে চলে যেতে হবে, তাই কয়েকদিনের জন্য কাছে এসে মায়ে জড়ানোর কোনো অর্থ হয় না। কিছু কিছু জিনিস দূর থেকেই সুন্দর। আমি না হয় অনুষ্ঠান বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা ভিখিরিদের মতো দূর থেকেই তোকে দেখব। ভালো থাকিস। কাঁদতে কাঁদতে একটা ছুট লাগায় সে। গন্তব্য কোথায় তা হয়তো শিলাদিত্যর নিজেরও জানা নেই। আজ থেকে 9 বছর আগে তুই আমি অপেক্ষা করতে বলেছিলি,
স্যারের বাড়িতে। কিছু একটা বলবি বলেছিলি আমায়। আমি তো অপেক্ষা করেছিলাম, কিন্তু তুই আর আসিসনি সেদিন। গিয়েছিলাম, কিন্তু দেখা করার সাহস হয়ে ওঠেনি। অন্যদিকে ঘুরেই জবাবটা দেয় শিলাদিত্য। কুসুমিতা একটু হাসে। কিন্তু আজ তো সাহস হয়েছে। তুই তো নিজেই বললি যে আজ আমার সঙ্গে দেখা করার জন্যই মেট্রোতে উঠেছিস তুই। তাহলে বল, আজকেই বল। শিলাদিত্য ফেরে কুসুমের দিকে একটা ঢোক গেল। তারপর বড় করে একটা শ্বাস নিয়ে কিছু একটা বলতে যায়, কিন্তু ঠিক তখনই একটা যান্ত্রিক স্বর জানান দিয়ে যায় কুসুমিতার গন্তব্য অর্থাৎ শ্যামবাজার এসে গেছে। তোর নামার সময় হয়ে গেছে। কুসুমিতা কয়েক সেকেন্ড নিষ্পলক দৃষ্টিতে চেয়ে থাকে শিলাদিত্যর দিকে, তারপর উঠে দাঁড়ায়, এগিয়ে যায় দরজার দিকে। শিলাদিত্য যায় ওর পিছু পিছু। যন্ত্রচালিত দরজাটা খুলে যেতে কুসুমিতার মুখটা দুরু দুরু করে ওঠে। একবার পিছনে ফেরে এসে তাকায় শিলাদিত্যর দিকে। আমার মনের মানুষের আমার মনের মানুষের। আমার সঙ্গে বরানগর যাওয়ার ইচ্ছা হয়েছে তোর? নাম শিগগির পাগল। কুসুম নেমে পড়ে। যান্ত্রিক দরজাটা আপনা আপনি বন্ধ হয়ে যায়। মেট্রোটি আবারও চলতে শুরু করে। শিলাদিত্য দরজার পাশেই দাঁড়িয়ে থাকে। মেট্রোটি ধীরে ধীরে গতি নেয় এবং পুনরায় ওদের দুজনের মধ্যেকার দূরত্বটা বাড়তে থাকে। এতক্ষণে যে জলটা শিলাদিত্যর চোখের কোণে জমা হয়ে আসছিল তা নিঃশব্দে গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করে। কিন্তু সেটা মুছে না শিলাদিত্য। পুনরায় গিয়ে বসে সিটে। চোখ বুজে আবারও মাথাটা এলিয়ে দেয় পিছনে। কুসুমের মুখখানা ভেসে উঠতে থাকে ওর চোখের সামনে। ওর হাসি, ওর কথা বলা, ওর গান সবকিছু বাজতে থাকে শিলাদিত্যর কানের মধ্যে। ঠিক সেই সময় ওর ফোনটা বেজে ওঠে। ফোনটা বার করে দেখে একটা আননোন নাম্বার থেকে কল আসছে। এবার বল। কণ্ঠস্বরটা শিলাদিত্য চেনে। কুসুমিতা, তার কুসুম। কোথায় পেলি আমার নাম্বার? হাসি ফুটে উঠে শিলাদিত্য ঠোঁটে। কেন, সুদীপ কি শুধু তোর একার বন্ধু নাকি? আমারও বন্ধু। এবার জলদি বল। শিলাদিত্য একটু সময় নিয়ে বলে, ফোনে নয়, কাল তো সরস্বতী পুজো, কালকে বলবো, একসঙ্গে অঞ্জলি দেওয়ার পর। অপেক্ষা করবি আমার জন্য? ফোনের ওপাশ থেকে কুসুমের খিলখিলে হাসির শব্দ ভেসে আসে। 9 বছর ধরে তো অপেক্ষা করেই আছি, আরেকটা রাত না হয় অপেক্ষা করেই নেব। শিলাদিত্য হেসে ওঠে। মেট্রোটা আবারও একটা স্টেশন বেরোয়, তারপর আরো একটা। এগিয়ে যায় বরানগরের দিকে। শ্যামবাজার থেকে ওর দূরত্বটা ক্রমশ বাড়তে থাকে, কিন্তু শিলাদিত্য আর কুসুমের মধ্যেকার দূরত্বটা আর বাড়ে না, ধীরে ধীরে কমতে থাকে।
এতক্ষণ আপনারা শুনছিলেন আজকের প্রথম গল্প অভিনব সান্যালের কলমে মিলন হবে কতদিনে। তবে কোথাও যাবেন না, এক্ষুনি শুরু হবে আজকের দ্বিতীয় গল্প। গল্পটি লিখেছেন চন্দ্রানী মুখার্জি। চন্দ্রানী মুখার্জির বাড়ি খড়গপুরে। তিনি ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। পরবর্তী সময়ে MA পাস করার পর বর্তমানে তিনি বিএড করছেন এবং নেটের জন্য প্রিপারেশন নিচ্ছেন। তাঁরও লেখালেখি এক প্রকার শখই বলা যায়। বিভিন্ন ফেসবুক পেজের জন্য মাঝে মধ্যে লেখেন তিনি। আজকের গল্পটিও আমরা বিসর্জন নামক ফেসবুক পেজ থেকেই পেয়েছি। পরবর্তী সময় লেখিকার সঙ্গে যোগাযোগ করা হয়। যাই হোক, তাঁর লেখা গল্প এবং আমাদের আজকের দ্বিতীয় তথা শেষ গল্পের নাম কার্ড নাকি প্রেমালাপ। গল্প পাঠে আমি তুষার। শুরু হচ্ছে কার্ড নাকি প্রেমালাপ। ঘড়িতে 12:05। আকাশ, রণদীপ আর সৌভিক রাস্তায় এলো পাথারি হেঁটে চলেছে। ওদের প্রত্যেকের পরনে রয়েছে স্কুল ড্রেস। কি বুঝলেন? ঠিকই বুঝেছেন, ক্লাস বাঙ্ক করে ঘুরে বেড়াচ্ছ। সামনেই সরস্বতী পুজো। স্কুলের পুজোর দায়িত্ব ক্লাস 11-এর ছাত্রদের কাঁধের উপরে। সেই জন্যই ওদের ছাড় রয়েছে। যাদের যাদের ইচ্ছা তারা ক্লাস করতে পারে, আর যারা পুজোর কাজে ইচ্ছুক তারা সেই কাজে যোগদান করতে পারে। কিন্তু এরা তিনজন দুটোর মধ্যে একটাও না করে স্কুলের খোলা গেটটা দিয়ে সুরসুর করে বাইরে বেরিয়ে চলে এসেছে। লোকজন ওদেরকে দেখলে ভাবতে পারে যে ওদের কোনো গন্তব্য নেই, কিন্তু না, ওদের একটা গন্তব্য রয়েছে। না, বাড়ি নয়। তাহলে কি সেই গন্তব্য? গন্তব্যের নাম হচ্ছে গার্লস স্কুলের সামনের আলু কাবলিওয়ালা। নিজেদের স্কুলের সামনেও আলু কাবলিওয়ালা রয়েছে, কিন্তু সেখানে আলু কাবলি খেয়ে মজা নেই। আসলে আলু কাবলি খাওয়া তো শুধুই ছুতনো। ওদের আসল লক্ষ্য হলো মেয়ে দেখা। আলু কাবলি খাওয়ার অজুহাতে গার্লস স্কুলের প্রচুর মেয়ে দেখা হয়ে যাবে, কারণ সরস্বতী পুজোর তোড়জোড় তো তাদের স্কুলেও হচ্ছে। ফলে স্কুলের দরজা খোলাই রয়েছে। 2-3টে মেয়ে আলপনা দিচ্ছিল, আর ওদেরকে ঘিরে দাঁড়িয়েছিল আরও 5 থেকে 6টা মেয়ে। আলু কাবলি খেতে খেতে তাদের দিকে হ্যাংলার মতো করে তাকাচ্ছিল আকাশ। তারপর হঠাৎ সৌভিক আর রণদীপের দিকে ফিরে নিজের 32 পাটি দাঁত বার করে হাসতে হাসতে সে বলল, ভাই চল চল গার্লস স্কুলে সরস্বতী পুজোর কার্ডটা দিতে যায়। আমার ব্যাগে খাম রয়েছে, আর সৌভিকের তো হাতের লেখা দুর্দান্ত, একটা লিখে নিয়ে ঢুকে পড়লেই হলো। কথাটা শুনে সৌভিক ভুরু কুঁচকায়। পাগল হয়েছিস? অলরেডি সিনিয়ররা কার্ড দিয়ে এসেছে, এবার গেলে কেলানি খেয়ে আসতে হবে। ভাই প্লিজ প্লিজ একবার চল না, সামনে এসো, ঘুরে যাবো বল। এই সুযোগে রিয়াকেও একবার দেখতে পাবো। মানে ব্যাপারটা বুঝতেই পারছিস। সত্যি ভাই, মানে তুই আর মানুষ হবি না, জানিস তো। রণদীপ নিজের মুখের মধ্যে কিছুটা আলু কাবলি চালান করে বিজ্ঞের মতো মুখ করে কথাখানা বলল, কিন্তু এদিকে সে নিজেও এতক্ষণ মেয়েগুলোর দিকে হা করে তাকিয়েছিল। রণদীপ, ফালতু জ্ঞান দিস না তো। তোর তো পূজাকে দেখার ইচ্ছা আছে, মনে মনে তো বেশ ভালোই লাড্ডু ফুটছে। রণদীপ যেন গলে জল হয়ে যায়। একগাল হেসে সে বলে, ধর তোরা কি যে বলিস না। ওরে আমাদের লজ্জাবতী রে, এত লজ্জা পেও না। ধর, দিন দিন নোংরা হয়ে যাচ্ছিস তোরা। চুপচাপ চল, ন্যাকামি না করে। নইলে কি? নইলে পূজাকে বলে দেবো তুই টিউশনে সেদিন কোয়েলের পাশে বসেছিলি। উফ, তোরা না সত্যি কিচ্ছু বলার নেই। চল চল তাড়াতাড়ি চল, আর ভালো লাগে না। পথে এসো জাদু। বাই দ্য ওয়ে, গার্লস স্কুলে ঢুকেই আবার জিভ বের করে মেয়ে দেখতে দাঁড়িয়ে পড়িস না। ফুল অ্যাটিটিউড নিয়ে ঢুকবি, ঠিক আছে? হ্যাঁ চল না, চল। ওখানে গিয়ে দেখবি হেডমিস লাঠি গরম করে রেখেছে, গেলেই পিছনে টপা টপ সাটিয়ে দেবে।
এই তোর এই অলক্ষণে মুখটা একটু বন্ধ রাখতো, নইলে আমরাই তোর পিছন সাটিয়ে দেবো। গরিবের কথা বাসি হলেই মিষ্টি হয়। আর বেশি কথা না বাড়িয়ে চিঠিখানা রেডি করে নিয়ে ওরা তিনজন বুক ফুলিয়ে আকাশের ভাষায় যাকে বলে ফুল অ্যাটিটিউডের সঙ্গে গার্লস স্কুলের ভেতরে প্রবেশ করে ওরা। সবার প্রথমে রয়েছে আকাশ, তার পিছনে রয়েছে রণদীপ এবং সবার পিছনে সৌভিক। আকাশ আর রণদীপের যেন আনন্দ আর ধরছে না, ওদের চোখে মুখে খেলা করে বেড়াচ্ছে আলাদাই একটা উজ্জ্বলতা। আগে মেয়ে, পিছনে মেয়ে, ডানে মেয়ে, বাঁয়ে মেয়ে। চারিদিকে তো অপ্সরারা ঘুরে বেড়াচ্ছে। উফ, স্বর্গসুখ ভাই, স্বর্গসুখ। চুপচাপ চল, কেউ শুনে নিলে স্বর্গসুখ পিছনে ভরে দেবে। এ তুই থাম তো, ভিতর ডিম কোথাকার। এ ভাই, পূজাকে তো দেখতে পাচ্ছি না। আমিও আমার রিয়াকে দেখতে পাচ্ছি না। রিয়া সোনা, কোথায় তুমি? এইরকম করতে করতে ওরা অফিস ঘরের সামনে এসে দাঁড়ায়। কিন্তু বলিকা বাখরা কে হবে, কে কথা বলবে হেডমিসের সঙ্গে? ওরা দুজনেই এবার ফেরে সৌভিকের দিকে, কিন্তু সৌভিক পরিষ্কার জানিয়ে দেয়, না না, এসবে আমি নেই, তোরা বুঝে নে। মেয়ে দেখার সময় তোমরা দেখবা, আর বলির পাঠা হব আমি, না তা হচ্ছে না। অগত্যা কি আর করা যাবে। আবারও আকাশ চিঠি হাতে সবার আগে, তারপরে রণদীপ এবং সবার পিছনে সৌভিক। ম্যাম, ভেতরে আসবো? ইয়েস, কাম ইন। গুড আফটারনুন ম্যাম। ওদেরকে ওপর নিচ ভালো করে পর্যবেক্ষণ করে নিয়ে ম্যাম বললেন, গুড আফটারনুন। কি ব্যাপার, হঠাৎ তোমরা গার্লস স্কুলে? কোনো সমস্যা? না ম্যাম, কোনো সমস্যা নয়। আসলে কদিন পরেই তো সরস্বতী পুজো, তাই আমরা বয়েজ স্কুলের পক্ষ থেকে আপনাদের সকলকে আমাদের স্কুলের সরস্বতী পুজোর নিমন্ত্রণপত্র দিতে এসেছি। ম্যাম, আপনারা সবাই কিন্তু অবশ্যই আসবেন। হ্যাঁ, অলরেডি 5টা কার্ডের নিমন্ত্রণপত্র জমা পড়েছে। ম্যাম, এটা আপডেটেড। প্রথম কার্ডের পর বাকিরা যারা এসেছিল তারাও এই একই কথাই বলেছে, কিন্তু কার্ড খুলে দেখলাম কেস একই আছে, কোনো আপডেট নেই। তিনজনের মুখে কুলুপ এঁটে যায়। কি বলবে এবার? জড়সড় হয়ে দাঁড়িয়ে থাকে ওরা। সৌভিক আকাশের কানের কাছে মুখ নিয়ে গিয়ে ফিসফিসিয়ে বলে, হলো তো এবার, এই জন্যই পই পই করে বরণ করেছিলাম। নাও এবার সামাল দাও। এ আকাশ, খুব উঠছিলি না, এখন ফুস হয়ে গেল কেন? বল বল, কিছু বল না। উফ, তোরা মুখটা একটু বন্ধ রাখবি, অসহ্য। কি হলো কি? আমি তো একটা কথা জিজ্ঞেস করলাম, নিজেরা তখন থেকে কি বিড়বিড় করছো? যা বলার জোরে বলো, নাকি সাহস নেই বলার? না না ম্যাম, সেই রকম কিছু না। আসলে অনেক স্কুলেই কার্ড দিতে হচ্ছে, তাই আমাদের একটু গুলিয়ে গেছে আর কি। আমাদেরই বুঝতে ভুল হয়েছে। উই আর সরি ম্যাম। গুলিয়ে গেছে না অন্য কিছু, সেটা আমি ভালোই বুঝতে পারছি, তাই বেশি ওভার স্মার্ট হয়েও না। স্কুলে যাও, আর একবারও যদি এদিকে ঘুরঘুর করতে দেখেছি তো সোজা তোমাদের হেড স্যারকে কল করবো। না 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 ম্যাম, ও সব করবেন না, আমরা আর আসবো না। আসছি ম্যাম। তিনজন দ্রুত অফিস ঘরের বাইরে ছুট লাগায়। সৌভিক তো এক ছুটে বাইরে, কিন্তু রণদীপ আর আকাশ অফিস ঘরের বাইরে বেরিয়ে সামান্য দাঁড়ায়, কারণ আকাশের চোখ যায় দোতলায়। সেখানে রেলিংয়ের কাছে দাঁড়িয়ে রয়েছে রিয়া, আর রণদীপের চোখ যায় অফিস ঘরের ঠিক বাইরে সদ্য এসে দাঁড়ানো পূজার দিকে। দুজনেরই ঠোঁটের কোণে হাসি ফুটে ওঠে। দাঁড়িয়ে পড়ে ওরা। ম্যামের ভয় তখন ওদের মধ্যে থেকে পালিয়েছে। এদিকে সৌভিক বাইরে বেরিয়ে ওদের দেখতে না পেয়ে আবারও স্কুলের ভেতরে প্রবেশ করে, আর প্রবেশ করতেই ওর চোখে পড়ে দৃশ্যটা। সৌভিক দেখে অফিস ঘর থেকে হেডমিস এক প্রকার তেড়ে আসছেন ওদের দুজনের দিকে, কিন্তু ওদের তা খেয়ালই নেই। এই
এই এই, তোরা এখনো পালাসনি? দাঁড়া। সৌভিক আবারও পালায়। রমদীপ আর আকাশেরও এবার চটকা ভাবে। তারাও এক ছুটে পালিয়ে আসে বাইরে। হলো তো, যত সব। আগেই বলেছিলাম গরিবের কথা বাসি হলেও মিষ্টি হয়। ছাড় তো, রিয়াকে তো দেখতে পেয়েছি, এটাই অনেক। হাবভাব দেখো, যেন রোমিও জুলিয়েট। দেখা পেয়েও গেল এইটুকু সময়, যত সব। বেশি নেকু সাজিস না তুই। আসার সময় পূজাকে টাটা করেছি, সেটা আমরা সবাই দেখেছি। উফ, তোরা না মানে সত্যি সত্যি কি বে? বদ্ধ পাগল। হ্যাঁ হ্যাঁ, এখন তো বলবি। যাকগে, গার্লস স্কুলে এন্ট্রি নিতে পেরেছি, এটাই অনেক। বাকি হিসেব পরে দেখা যাবে। এখন চল স্কুলে যাই। হ্যাঁ ভাই, বাকি হিসাব সরস্বতী পুজোর দিন দেখা যাবে। একদম ভাই, একদম। তিনজন বীর পুরুষ আবারও নিজেদের স্কুলের দিকে পা বাড়ায়। কারণ এই সময় বাড়িতে যাওয়া মানে সাক্ষাৎ মৃত্যু। প্রত্যেকের বাড়িতে যমরাজ হিসাবে খুন্তি হাতে মৃত্যুর দূত হয়ে দাঁড়িয়ে থাকবেন ওদের মা স্বয়ং। ফলে চুপচাপ স্কুলের ভেতরে পুনরায় প্রবেশ করে দু একটা ক্লাস আর পুজোর তোড় জুড়ে নিজেরাও সামান্য গা ভাসিয়ে নেব। আজকে আপনারা শুনলেন মোট দুটি গল্প। প্রথম গল্পটি লিখেছেন অভিনব সান্যাল এবং দ্বিতীয় গল্পটি লিখেছেন চন্দ্রানী মুখার্জি। গল্প পাঠে ছিলাম আমি তুষার এবং আমার সঙ্গে ছিল অনন্যা, বান্টি, মিমি, সোহম এবং কৌস্তব। ভিডিও এডিটিং, শব্দগ্রহণ এবং পোস্টার ডিজাইন করেছে অর্ঘ্য। গল্প দুটি কেমন লাগলো আপনাদের, কিংবা কোন গল্পটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। চাইলে শেয়ারও করতে পারেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো কল্পনার মায়াজাল ইউটিউব চ্যানেলের গল্পের ঝুড়ি ফুরোলো। দেখা হবে খুব শীঘ্রই আবারও নতুন কোনো গল্পের সঙ্গে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং গল্প শুনতে থাকুন। আর হ্যাঁ, শুভ বসন্ত পঞ্চমী। সরস্বতী পুজোতে প্রচুর আনন্দ করুন, ভালো মন্দ খান, বান্ধবীর হাত ধরে ঘুরুন। আরে বাবা, একটাই তো জীবন, এখন মজা করবেন না তো কখন করবেন? প্ল্যান না বানিয়ে থাকলে আজকেই বানিয়ে ফেলুন। যান যান, কিন্তু বেশি রাত জাগবেন। শুভরাত্রি।